দাঁড়ান জন্মবর্ষ দাঁড়ান দাঁড়ান উদযাপন। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দিন, ধন্যবাদ। শুরু করে দিন। হ্যাঁ, ধন্যবাদ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটি বর্ণ পরিচয়ের পক্ষ থেকে আজকের এই 13তম আলোচনা পর্বে আপনাদের সকলকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমরা ইতিপূর্বে 12টি আলোচনা পর্ব আমরা সমাপ্ত করেছি। সেই আলোচনা পর্বে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক, সাহিত্য সাংস্কৃতিক কর্মী এবং সাহিত্য অঙ্গনের সাথে যারা যুক্ত আছেন তারা বিদ্যাসাগরের বিভিন্ন জীবন দর্শন এবং তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছেন এবং প্রত্যেকটি আলোচনায় অত্যন্ত মনোগ্রাহী হয়েছে। আজকের এই 13 পর্বের যে আলোচনা, সেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিদ্যাসাগর ও আমাদের জীবন দর্শন। এই বিষয়ে আলোচনা করবেন আমাদের তরুণ গবেষক, সহকারী অধ্যাপক এবং বর্তমানে তিনি কলকাতা সাধনচন্দ্র মহাবিদ্যালয়ে সংস্কৃত ভাষার বিভাগীয় প্রধান হিসাবে অধ্যাপনারত। আমরা আলোচনা শুরুর পূর্বে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা হচ্ছে যে বিদ্যাসাগর চর্চা এবং অনুশীলনকে আমরা যে প্রত্যেকটি সপ্তাহে আমরা আলোচনা করার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ। এবং এছাড়াও 201তম জন্মদিন পালন অনুষ্ঠান গত 26/9/2020 আমরা পালন করেছি। বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি, বীরভূম জেলা তাদের সাথে যৌথভাবে। সেই সভাতেও আগামী 1 বছরের জন্য আমাদের বেশ কিছু কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। বিদ্যাসাগরের জীবনী নিয়ে যে স্থায়ী প্রদর্শনী আমরা তৈরি করেছি, সেগুলি বিভিন্ন বিদ্যালয়গুলিতে প্রদর্শনের ব্যবস্থা ও আলোচনা করা হয়েছে। এবং যে সেমিনার আমরা যেটা করতে চলেছি, বর্তমান যে একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা করোনা পরিস্থিতি অতিমারির মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি, তার ফলে আমাদেরকে এই প্রযুক্তির সাহায্যে নিয়ে আমাদের এই লাইভ অনুষ্ঠানগুলি করতে হচ্ছে। যাই হোক, স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত আমাদের যে স্বাস্থ্যবিধি সেগুলিকে আমাদের মেনে চলা, শারীরিক দূরত্ব বজায় রেখে আমাদের মাস্ক এবং স্যানিটাইজার ইত্যাদি যথাযথ ব্যবহার করে আমাদেরকে এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে। আলোচনা শুরুর প্রারম্ভে আমি কয়েকটি কথা যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকের এই মিথ্যার যুগে বিদ্যাসাগর কতটা প্রাসঙ্গিক, বর্ণ পরিচয়ে তা সদা সত্য কথা বলিবে উপদেশ কি আজকের ছেলে মেয়েদের মনে দাগ কাটছে? তার নীতি পাঠের থেকে হয়তো কেউ কেউ মুখ ফুরিয়ে নেবে। হিন্দুত্বের ধ্বজাধারীরা তাকে চিনবে না। তার সাদা চাদর পরিহিত দীপ্ত আবক্ষ মূর্তি ধরায় ধুলন্তিত হওয়ায় আজকের নীতি। অথচ বাংলার আত্মসম্মান রক্ষার জন্য বিদ্যাসাগরকে স্মরণ করা আজকে বিশেষ প্রয়োজন। বাংলার শিক্ষা ও সমাজের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উন্মুক্ত এবং উদার মনের প্রতীক। তার বিদ্যা ও দয়া কোনোটাই ভুলবার নয়। রবীন্দ্রনাথ তার বক্তৃতা শুরু করেছিলেন বিদ্যাসাগরের চরিত্রের সর্বপ্রধান গুণের কথা বলে, যে গুণে তিনি পল্লী আচারের ক্ষুদ্রতা, বাঙালি জীবনের জড়ত্ব সবলে ভেদ করিয়া একমাত্র নিজের গতি প্রাবল্যে কঠিন প্রতিকূলতার বক্ষ বিদীর্ণ করিয়া হিন্দুত্বের দিকে নহে, সাম্প্রদায়িকতার দিকে নহে, করুণার অশ্রু জল পূর্ণ উন্মুক্ত অপার মনুষ্যত্বের অভিমুখে আপনার দৃঢ়নিষ্ঠ একাগ্র একক জীবনকে প্রবাহিত করিয়া লইয়া গিয়াছিলেন।
বিদ্যাসাগরের জন্ম শতবর্ষে যদি আমরা উগ্র হিন্দুত্ব, সংকীর্ণ সাম্প্রদায়িকতা প্রতিরোধ করে বাঙালি জীবনকে আবার অপার মনুষ্যত্বের দিকে নিয়ে যেতে পারি, তবে সেটাই হবে এই অনন্য ব্যক্তিত্বের প্রতি প্রকৃত শ্রদ্ধা অর্পণ। আমরা আমাদের মূল আলোচনা পর্বে প্রবেশ করব। আলোচক, তরুণ গবেষক এবং অধ্যাপক শ্রী শুভদীপ মুখোপাধ্যায়, তিনি এসে গেছেন। আমি তাকে অনুরোধ করব এই আলোচনা শুরু করবার জন্য। তার আলোচ্য বিষয় হচ্ছে বিদ্যাসাগর ও আমাদের জীবন দর্শন। বিদ্যাসাগর এবং আমাদের জীবন দর্শন। আলোচক শ্রী শুভদীপ মুখোপাধ্যায়। এবার শুরু করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিদ্যাসাগর ও আমাদের জীবন দর্শন। আলোচনা করবেন অধ্যাপক এবং তরুণ গবেষক শ্রী শুভদীপ মুখোপাধ্যায়। কিছু যান্ত্রিক ত্রুটির জন্য একটু অসুবিধা হয়ে গেছে, তার জন্য আমরা দুঃখিত। শ্রী শুভদীপ মুখোপাধ্যায় তার আলোচনা শুরু করছেন। ধন্যবাদ। নমস্কার। মহাত্মা বিদ্যাসাগর আপনাদের গভীরভাবে কৃতজ্ঞ। আমি প্রথমেই আপনাদের জন্য হ্যালো হ্যালো শুভদীপের নেটটা খুব গন্ডগোল আছে। শুভদীপ, তোমার নেটের গন্ডগোল হচ্ছে, ডিস্টার্ব করছে খুব। প্রত্যেক দিনই একই। হ্যালো হ্যালো, নেটের ইয়েটা প্রবলেম আছে, নেটটা। ও, কথাগুলো বোঝাও যাচ্ছে না। আর হ্যাঁ, খুব খুব স্লো ইয়ে আছে। ছবিও তো আসছে না। ছবি আসবে কি করে? নেটই নেই তো ছবি আসবে কি করে? হ্যালো হ্যালো,
দেখি, আমি দেখছি ফোন করে। আচ্ছা। হ্যালো। হ্যালো, 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 এটা আছে। এই ভিডিওটা হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে না। ছবিও আসছে না, শোনাও যাচ্ছে না। ও তো ও তো ফোন ধরছে না। ও ফোন ধরছে না, ফোনটা অফ আছে ওর। ওর ফোন থেকে করতে হবে, ল্যাপটপ থেকে হবে না।
ও আমাদের আজকের আলোচক উনি যান্ত্রিক ত্রুটির জন্য বাইরে চলে গেছেন, আর কিছুক্ষণের মধ্যেই উনি আসবেন। ছবি এসছে? ছবি এসছে, ছবি সব দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, গলা শোনা যাচ্ছে? ঠিক আছে। তাহলে আমার ফোন বলছি। কি বলবো? ফোন আচ্ছা। ছিল বলে বলছি। আচ্ছা ঠিক আছে। তিনি বললেন সংস্কৃত ভাষা চর্চার ক্ষেত্রে তিনি বললেন যে এই যে বেদান্ত শাস্ত্র এবং মীমাংসা শাস্ত্র, এইগুলো ব্যবহারিক জীবনে ততখানি প্রযুক্ত নয়। অতএব এই মীমাংসা এবং বেদান্ত সংস্কৃত সাহিত্যের পাঠ্যক্রম থেকে তিনি সরিয়ে দিলেন, সংস্কৃত কলেজের পাঠ্যক্রম থেকে তিনি সরিয়ে দিলেন, এবং তার বদলে তিনি এই যুক্তি নির্ভর শাস্ত্র, ন্যায় শাস্ত্র তিনি চালু করলেন। এবং তার উদ্দেশ্য হচ্ছে ছেলেরা যেন তথাকথিত যুক্তি নির্ভর হয়ে ওঠে। এবং ওই যে কথাটা বললাম, যুক্তিহীনে বিচারেতু ধর্মহানি প্রজায়তে, এইটি বিদ্যাসাগরের জীবনের একটা মস্ত বড় দর্শন, যে যা দেখবে সেটা যুক্তি নিয়ে তুমি বিচার করবে, যুক্তিহীন কোনো কিছু তুমি গ্রহণ করবে না। যদি তুমি যুক্তিহীন ভাবে গ্রহণ করো তাহলে সেটা তোমার জীবনে, সেটা কিন্তু জীবনকে তোমার সুখ দিতে যে চিন্তা করেছিলেন। এবং বিদ্যাসাগর এই পুরো মাত্রায় যে আধুনিক ছিলেন, এবং সেই আধুনিকতার যে বীজ বিদ্যাসাগর সূচনা করেছিলেন, সেই আধুনিকতার পথে যদি আমরা অগ্রসর হতে না পারি, তাহলে ওই প্রাচীন প্রতিবন্ধকতা আমাদের একেবারে সব সময় কুড়ে কুড়ে খাবে। আমি সেই আধুনিকতার পথে অগ্রসর হতে দেখেছি পূজ্যপাদ আচার্য রমানঞ্জন মুখোপাধ্যায় মহোদয়কে। তিনি সেই বিদ্যাসাগর প্রবর্তিত শিক্ষা ব্যবস্থাতেই, বিদ্যাসাগর প্রবর্তিত ধারাতেই তিনি নিজেকে পরিচালিত করতে পেরেছিলেন বলেই সংস্কৃত কলেজের তিনি যখন পরিচালক মণ্ডলীর সভাপতি হলেন, তখন এখনো সংস্কৃত কলেজে যে চেয়ারে বিদ্যাসাগর বসতেন সেই চেয়ারটি এখনো সংরক্ষিত আছে। তিনি যখন সভাপতির দায়িত্ব নিলেন, তখন সেই চেয়ারটির পাশে একদিকে যেমন সংস্কৃত শ্লোক লিখলেন, সেই ঠিক অন্যভাবে আরেকদিকে মিল্টন এবং টেনিসনের কবিতা লিখলেন। এই যে প্রাচ্য এবং পাশ্চাত্য সাহিত্যের মেলবন্ধন যেটি বিদ্যাসাগর করেছিলেন, সেই ধারাতেই আচার্য কিন্তু অগ্রসর হলেন। এই যে বহুমাত্রায় আধুনিক বিদ্যাসাগর, মধুসূদন যখন সপরিবারে সময় কলকাতাতে এলো, দেখুন মাইকেল মধুসূদন দত্তের কোটিতে বিদ্যাসাগরের সম্পূর্ণ মাইকেল লিখছেন, আমি বাক্যটা আবার বলছি, the genius and wisdom had said, কালে যারা রীতি হ্যালো হ্যালো হ্যালো, genius and wisdom of এক মিনিট, হ্যালো 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 শুভদীপ বাবু, হ্যালো শুভদীপ বাবু, সংগমে বিদ্যাসাগর স্নাত হয়েছিলেন। বিদ্যাসাগর
হ্যালো শুভদীপ বাবু, হ্যালো হ্যালো শুভদীপ বাবু, যখন অধ্যক্ষের তিনি নিয়েছেন, তিনি বললেন যে পরিণত হব। এই যে এই যে এই যে বাংলাদেশের ছিলেন এবং এই প্রসঙ্গে রবীন্দ্র চরিত্রকে মনুষ্যত্বের আদর্শ রূপে পেশ করিয়া যে অমান্য অনন্য তন্ত্রত্ব প্রকাশ আছেন, তাহা বাংলার ইতিহাসে অতি বিরল। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলছেন যে অপদার্থ অসার বাঙালি সমাজে এমন সারবান মহামহিম উত্তুঙ্গ দেবদারুর আবির্ভাব কেমন করে হলো, তা এক বিস্ময়কর ব্যাপার। রবীন্দ্রনাথ সরাসরি প্রশ্ন করেছেন যে যে বাঙালি সমাজ অসার ছিল, যে বাঙালি সমাজে কোনো গতি ছিল না, যে বাঙালি সমাজে কোনো চিত্ত চাঞ্চল্য ছিল না, সেই বাঙালি সমাজে একজন আবির্ভূত হলেন এবং একজন আবির্ভূত হয়ে সমাজকে প্রশ্ন করলেন, সমাজকে দেখিয়ে দিলেন যে এইভাবে সমাজ পরিচালনা করতে হয়, এইভাবে তোমাকে নিজের নিজের জীবনকে গঠন করতে হয়। এই যে জীবনকে তুমি কেমন ভাবে গঠন করবে, এই ক্ষুদ্র জীবনে মহাজীবনের আস্বাদ তুমি কেমন ভাবে লাভ করবে, তার একটা রূপরেখা বিদ্যাসাগর আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন। বিদ্যাসাগরের সেই রূপরেখায় যদি আমরা এগোতে পারি, তাহলে ঠিক ঠিক ভাবে আমরা নিজের জীবনকে আমরা পরিচালিত করতে পারবো। এবং বিদ্যাসাগরের সেই জীবনে আমরা এই কথাগুলো খুবই প্রায়শই ব্যবহার করি। নীতি কথা, নানান কথা, নীতি শাস্ত্র বিদ্যাসাগর পড়েছেন, যেহেতু বিদ্যাসাগর সংস্কৃত নিস্নাত পণ্ডিত। কিন্তু আমাদের সংস্কৃত ঘরানায় যেরকম ভাবে নীতি কথা প্রযুক্ত হয়, যেরকম ভাবে নীতি শাস্ত্র প্রযুক্ত হয়, ঠিক সেই রকম ভাবে সেই ধারায় কিন্তু বিদ্যাসাগর অগ্রসর হননি। সেই জন্য প্যারীমোহন সরকার বিদ্যাসাগরের বাদুর বাগানের বাড়িতে যখন প্রথম এসছেন, বিদ্যাসাগর অ আ হর্ষই দীর্ঘই ইত্যাদি লিখছেন। তো প্যারীমোহন অবাক হয়ে গেছেন যে বিদ্যাসাগর এইরকম একজন কৃতবিদ্য পণ্ডিত, তিনি আবার অ আ হর্ষই দীর্ঘই ইত্যাদি লিখছেন কেন? তখন প্যারীমোহন সরকার সসংকোচে এবং সলজ্জে বিদ্যাসাগরকে একটি প্রশ্ন করলেন যে আপনাকে আমি একটা প্রশ্ন করছি যে আপনি এত বড় একজন কৃতবিদ্য পণ্ডিত, কিন্তু তবুও আপনি অ আ হর্ষই দীর্ঘই ইত্যাদি লিখছেন কেন? তখন বলছেন যে আমি একেবারে ছোট ছোট ছেলেদের নীতি কথা শেখাতে চাই। মাননীয় সঞ্চালক তার বক্তব্যের প্রারম্ভে বললেন সদা সত্য কথা বলবে। বিদ্যাসাগর তার নীতি কথায়, বিদ্যাসাগর তার বর্ণ পরিচয়ে এই কথাটি বলে গেছেন। রবীন্দ্রনাথ পরবর্তীকালে বলেছেন যে জল পড়ে পাতা নড়ে, এইটি আদি কবির প্রথম কবিতা, যে কবিতা বিদ্যাসাগর মহাশয় এর বর্ণ পরিচয় থেকে তিনি শিখেছেন। আমি যে কথা বলছিলাম যে বিদ্যাসাগর যে নীতি কথার প্রবর্তন করেছিলেন, যে নীতি কথা বাঙালি শিখে আসছে এতদিন ধরে, যে নীতি কথা সংস্কৃত সাহিত্যে আছে, কিন্তু সেই নীতি কথার অন্যরকম ভাবে ব্যবহার বিদ্যাসাগর মহাশয় করেছিলেন। সেই নীতিবোধ, এটি রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় লিখিত 1841 সালে প্রকাশিত নীতিবোধ গ্রন্থে বিদ্যাসাগরের 8টি রচনা স্থান পেয়েছিল, সেগুলি সংকলিত হলো। এগুলো যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো যে বিদ্যাসাগর কতখানি আধুনিক ছিলেন। সেই পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়েও বিদ্যাসাগর কতখানি ক্রান্তদর্শী ছিলেন। আমরা ক্রান্তদর্শী শব্দটা ব্যবহার করি। ক্রান্তদর্শী কারা? যারা সমকালীন পরিস্থিতিতে আবির্ভূত হয়েও যারা উত্তরকালের পরিস্থিতিকে দেখতে পান, তারাই হচ্ছেন ক্রান্তদর্শী। সেই জন্য বিদ্যাসাগরের হাত থেকে যেমন বাল্যবিবাহ রদ হয়েছিল, ঠিক সেই রকম ভাবে বিদ্যাসাগরের হাত থেকে বিধবা বিবাহ প্রচলিত হয়েছিল। তার বিস্তৃত ইতিহাসে আমি যাচ্ছি না,
কারণ আমার বক্তৃতার বিষয় তা নয়। বিদ্যাসাগর এবং আমাদের জীবন দর্শন, কি কি করলে আমাদের এই জীবনে একটি বিদ্যাসাগরীয় জীবন লাভ করব, এরকম বলার ধৃষ্টতা আমি রাখি না, কিন্তু এই ক্ষুদ্র জীবনে আমরা একটি মহৎ জীবনের স্পর্শ কিন্তু লাভ করতে পারবো। তার প্রথম হচ্ছে পশুগণের প্রতি ব্যবহার। দেখুন, আমরা পশুগণের প্রতি ব্যবহার এই অংশটা যদি পড়ি তাহলেই বুঝতে পারবো বিদ্যাসাগরের কি দৃষ্টি ছিল, বিদ্যাসাগরের কি পেরিফেরি ছিল। বিদ্যাসাগর শুধু নিজের ক্ষুদ্র দৃষ্টির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। ক্ষুদ্র দৃষ্টির মধ্যে তিনি নিজেকে সীমাবদ্ধ রাখতেন, তাহলে টুলো পণ্ডিতে তিনি পর্যবসিত হতেন, তাহলে তার দৃষ্টি কিন্তু সজাগ দৃষ্টি হতো না, তার দৃষ্টি কিন্তু আকাশের দৃষ্টির দিকে তার দৃষ্টি মেলতো না। প্রথমেই পশুগণের প্রতি ব্যবহারে বিদ্যাসাগর লিখছেন, এই ভূমণ্ডলে এবং বিধ বহু ক্ষুদ্র জীব জন্তু আছে, যে তাহারা মানব জাতির কখনো কোনো অপকার করে না, কিন্তু কোন কোন লোক স্বভাবত এমন নিষ্ঠুর যে দেখিবা মাত্র ওই ক্ষুদ্র জীবকে নানা প্রকারে ক্লেশ দেয় এবং উহাদিগের প্রাণ বধ করে। এইরকম আজকের দিনেও আমরা দেখি যে ক্ষুদ্র অবলা জীব, তাদেরকে আমরা অত্যাচার করি। এই যে দেখুন, এত বড় একজন পণ্ডিত, কিন্তু কি দৃষ্টি তার জীবনের প্রতি, পশু পাখির প্রতি কি দৃষ্টি। কারণ এইটা একটা বিদ্যাসাগরের বিরাট মহত্ব। কিন্তু এরূপ কর্ম করা কদাচ উচিত নহে। দুর্বল প্রাণীকে যাতনা দিতে অথবা তাহার প্রাণ হিংসা করিতে উদ্যত হই, তৎকালে আমাদের এই বিবেচনা করা আবশ্যক, কোন প্রবল প্রাণী আমাদিগের প্রতি এইরূপ আচরণ করিলে আমরা কি মনে করি। যদি আমরা আমোদ বা কাব্য সৌকর্যার্থে অশ্ব অথবা অন্য কোনো জন্তু পুষি, তবে ওই পোষিত জন্তুকে পর্যাপ্ত ভোজন দেওয়া, উপযুক্ত স্থানে রাখা, সাধ্যাতীত কর্ম না করানো আমাদের অবশ্য কর্তব্য বিবেচনা করতে হইবে। অশ্ব অত্যন্ত বার্ধক্য, সাতিশয় ক্লান্তি অথবা অত্যল্প আহার প্রাপ্তি ইত্যাদি কারণে দুর্বল হইয়া দ্রুত গমনে অক্ষম হইলে তাহাকে কষাঘাত করা অতি নির্দয় নির্লজ্জের কর্ম। এটি পশু পাখির প্রতি, প্রাণী জগতের প্রতি আমাদের দৃষ্টি, এটি বিদ্যাসাগর দেখিয়েছেন। দ্বিতীয় হচ্ছে পরিবারের প্রতি ব্যবহার। এবং বিদ্যাসাগর সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে বিদ্যাসাগর, এবং শুনে আসছি বিদ্যাসাগর অত্যন্ত মাতৃভক্ত ছিলেন। এবং বিদ্যাসাগর পরিবারের প্রতি বিদ্যাসাগর কিরকম ব্যবহার করবে তার একটি দৃষ্টান্ত তিনি বলছেন, যে আমাদিগের পিতা মাতা ভ্রাতা ভগিনী প্রভৃতি পরিবার বর্গের প্রতি সদা সদয় এবং অনুকূল হওয়া উচিত। দেখো, যখন আমরা নিতান্ত শিশু এবং একান্ত ছিলাম, পিতা মাতা আমাদিগকে খাওয়াইয়া পড়াইয়া মানুষ করিয়াছেন এবং আমাদিগের নিমিত্ত কত যত্ন, কত পরিশ্রম এবং কতই বা কষ্ট স্বীকার করিয়াছেন। বিদ্যাসাগরের এই কথা সম্পর্কে পরবর্তীকালের সংস্কৃত যারা গবেষক বা যারা ভাষ্যকার, তারা বলেছেন বিদ্যাসাগর কিন্তু সেই উপনিষদের ধারাকে বহন করেছেন ঠিকই, কিন্তু উপনিষদ যে ভাবে পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব ইত্যাদি কথা ঘোষণা করেছে, বিদ্যাসাগর কিন্তু সেই পদাঙ্ক অনুসরণ করেছেন ঠিকই, কিন্তু উপস্থাপিত করেছেন সমকালীন সমাজের প্রেক্ষাপটে, উপস্থাপিত করেছেন উত্তরকালীন সমাজের প্রেক্ষাপটে। এইটি হচ্ছে বিদ্যাসাগর চরিত্রের মাহাত্ম্য। আমরা যদি সেই 200 বছর আগে যে মানুষটি জন্মগ্রহণ করেছেন সেই মানুষটির চুলচেরা বিশ্লেষণ করতে বসি, তাহলে এইসব গুণগুলো আমাদের অবশ্য পাঠ্য এবং অবশ্য করণীয় হয়ে থাকবে। পরিবারের প্রতি ব্যবহার, এটা উপনিষদের যুগেও বলা হয়েছিল, বেদের যুগেও বলা হয়েছিল যে পরিবারকে তুমি প্রতিপালন করবে, কিন্তু বিদ্যাসাগর উপস্থাপন করলেন অন্যভাবে। বিদ্যাসাগর প্রাচীন ধারাকে নিয়েছেন ঠিকই, কিন্তু নবীন ধারারও সূত্রপাত করেছেন। সেই জন্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে পেরেছিলেন। একজন বাঙালি, তিনি পুরো মাত্রায় বাঙালি, কিন্তু ইউরোপীয় আদর্শকে তিনি বহন করেছেন। সুকুমার সেন তার আলোচনায় বলেছেন, ভাষার আচার্য সুকুমার সেন বলেছেন, এখানেই বিদ্যাসাগর চরিত্রের বিশেষ বিদ্যাসাগর বিশ্ব ছড়ায় এই মন্ত্র নিজের জীবনে কিন্তু জীবনে
নেই। আমাদের আজীবন আরাম ও সৌচার সৌভাগ্যে যেসব বস্তু আবশ্যক পৃথিবীতে কিন্তু মানুষের কায়িক পরিশ্রম দেখে ওই সমস্ত বস্তু পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন এবং ব্যবহারযোগ্য হইতে শস্য সামান্য যেতে লোক সমবিমুখ হয়ে ফলমূল বা হৃদয়ালব মাংস দ্বারা আমেরিকা এবং অস্ট্রেলিয়ার আদিবাসী লোক এবং এই অবস্থায় আছে। তারা অতি কষ্টে কাপন করে পায় না, অসময় স্থান করে এর জন্য সর্বদাই প্রদান করে। তারপরে হচ্ছে সত্তা ও সালম্বন। যদি আমাদের চিন্তাতে এসে যায়, চিন্তা যদি আমরা ঠিক ঠিক ভাবে করতে না পারি, ক্ল্যারিটি অফ থট কলেজের সঙ্গে বিদ্যাসাগর একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেলেন এবং পাশ্চাত্য শিক্ষার প্রচলন করলেন বিদ্যাসাগর। পরবর্তীকালে রবীন্দ্রনাথ বলেছেন যে আমাদের দেশে ইংরেজি শিক্ষার যে ধারা বিদ্যাসাগর যে চালু করেছিলেন তার যার প্রধান কৃতিত্ব তিনি হচ্ছেন বিদ্যাসাগর। আগে যে উডের ডেসপ্যাচ নীতি প্রচলিত ছিল, সেই উডের ডেসপ্যাচ নীতিকে অনুসরণ করে একবারে নতুন আঙ্গিকে পাশ্চাত্য ধারায় শিক্ষা ব্যবস্থা চালু করা বিদ্যাসাগরের প্রধান কৃতিত্ব। এবার যদি আমরা চিন্তা এবং আলম্বন সম্পর্কে বলি, তাহলে বিদ্যাসাগর সেখানে বলছেন মনুষ্য মাত্রেরই কর্তব্য আপন জীবিকা নির্বাহ। এইটা সংস্কৃত সাহিত্যে যারা বিশ্লেষণ তারা বলেছেন এটা অর্থশাস্ত্র থেকে বিদ্যাসাগর পেয়েছেন। দেখুন, অর্থশাস্ত্র তো একটা কঠিন বই, সেখানে বলা আছে মনুষ্যানাম বৃত্তি ইতি অর্থ। মনুষ্যদের যে বৃত্তি সেটাই হচ্ছে অর্থ। অর্থ মানে এখানে মানি নয়, অর্থ মানে হচ্ছে জীবিকা। বিদ্যাসাগর সংস্কৃত পণ্ডিত ছিলেন। বিদ্যাসাগর সংস্কৃত ভাষায় সব অনুসরণ করেছেন, ন্যায় পড়েছেন, অলংকার পড়েছেন, কাব্য পড়েছেন, দর্শন পড়েছেন, কিন্তু প্রচলিত যে ন্যায়, প্রচলিত যে কাব্য, প্রচলিত যে দর্শন, সেই ধারায় আমি আলোচনায় বারবার যে কথাটা বলছি, সেই ধারায় বিদ্যাসাগর পা গলাননি, সেই জুতোতে বিদ্যাসাগর পা দেননি। সেই জন্য বিদ্যাসাগর আধুনিক। এই যে আধুনিকতার যুগে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যে বিদ্যাসাগর তর্পণ করছি, সেই তর্পণ একেবারে প্রাসঙ্গিক হবে তখনই যদি আমরা পুরোমাত্রিক একজন আধুনিক বিদ্যাসাগরকে আমাদের চোখের সামনে হাজির করতে পারি। এই যে স্বাবলম্বন এবং সচিন্তা, এইটি অর্থশাস্ত্র থেকে বিদ্যাসাগর পেয়েছেন। এই যে বলছেন এখানে অসন বসন অথবা অন্যবিধ অভিলষণীয় বস্তু লাভ বিষয়ে অন্যের আনুকূল্যের উপর নির্ভর করিয়া থাকা কদাচ উচিত নহে। ওই যে মনুষ্যানাম বৃত্তি, তুমি যেমন কর্ম করো সেইটি হচ্ছে তোমার জীবিকা। তুমি একজন যদি কৃষক হও তাহলে কৃষিকর্মটাই হচ্ছে তোমার বৃত্তি। তুমি যদি একজন শিক্ষক হও তাহলে শিক্ষকের কর্মটাই হচ্ছে তোমার বৃত্তি। আমি পরবর্তীকালে বিদ্যাসাগর কেমন শিক্ষক ছিলেন সেটি একটু আলোচনা করার চেষ্টা করব। সুতরাং পরিশ্রম করলেই অনায়াসে সকল বস্তু লাভ করতে পারা যায়। বস্তুত পরিশ্রম ভিন্ন জীবিকা নির্বাহ এবং সাংসারিক সুখ সম্ভোগের স্থির উপায় কিছুই নেই, এটা আরে কিছুই করা যায় না।
এই আরেকটি হচ্ছে প্রত্যুৎপন্ন মতিত্ব। এটিও বিদ্যাসাগর সেই প্রাচীন আদর্শ থেকেই পেয়েছেন, অর্থাৎ উপস্থিত বুদ্ধি, প্রত্যুৎপন্ন মতি, ইচ্ছা করে আপদে পড়তে চাওয়া অতি নির্বোধের কর্ম, কিন্তু আপদ পড়লে সাহস এবং ধৈর্য অবলম্বন করে অনালুকুতি মানে অনালুকুত চিত্তে তাহার প্রতিদানের চেষ্টা করা উচিত। এই প্রসঙ্গে একটা কথা বলা উচিত, বিদ্যাসাগর যখন, আপনাদের সকলেরই জানা, এটা নতুন কথা নয়, বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ চালু করলেন তখন ইংরেজরা সবাই বলছেন যে আপনারা শাস্ত্র থেকে দেখান, উদাহরণ দিয়ে দেখান তো যে কোথায় বিধবা বিবাহ বা একাধিক বিবাহের কথা প্রচলিত আছে। বিদ্যাসাগর সঙ্গে সঙ্গে প্রত্যুৎপন্ন মতির মতো একটি শ্লোক লিখলেন, পরাশর সংহিতায় যেটি আছে, নষ্টে বৃতে প্রব্রজিতে ক্লিবে চ পতিতে পতৌ পঞ্চশাপদসু নারী নাম অপতির অন্য বিধিয়তে। নষ্টে মৃতে, কারোর স্বামী যদি পালিয়ে যায়, নষ্টে বৃতে, কারোর স্বামী যদি মারা যায়, নষ্টে মৃতে প্রব্রজিতে, কারোর স্বামী যদি সন্ন্যাসী হয়ে চলে যান, ক্লিবে চ পতিতে পতৌ, স্বামীর যদি অন্যরকম কোনো আসক্তি থাকে, তাহলে তুমি অপতির অন্য বিধি হতে, তাহলে সেই স্ত্রী অন্য দ্বার গ্রহণ করতে পারে। এই যে প্রত্যুৎপন্নমতি, ইংরেজদের সামনে চট করে পরাশর সংহিতার একটা শ্লোক তুলে বিদ্যাসাগর দেখিয়ে দিলেন, শাস্ত্রের ইনস্ট্যান্স তুলে বিদ্যাসাগর দেখিয়ে দিলেন, এই হচ্ছে আমাদের শাস্ত্র, এই হচ্ছে আমাদের ধর্ম। এইটি বিদ্যাসাগরের চরিত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য, প্রত্যুৎপন্নমতিত্ব। যে ওই ধুতি চাদর পরিহিত হয়ে যে মানুষটি দাঁড়িয়ে আছেন, সেই মানুষটি আমাদের এই উদার, এই রকম একটা বিশাল আকাশের মতন আমাদের শিক্ষা দিয়ে গেছেন। আজকে চোখ বুঝে যদি আমরা ভাবি, তাহলে দেখব সেই 200 বছর আগে যে মানুষটি আবির্ভূত হয়েছেন, সেই মানুষটি আমাদের এই শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষার একটা দিক যদি আমরা গ্রহণ করতে পারি, সেই শিক্ষার একটা দিক যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে ওই যে বর্ণ পরিচয়ে যে কথা তিনি লিখেছেন, সর্বদা সত্য কথা বলবে, এইটি যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের জীবন ধন্য হবে। আমরা একটা নতুন আঙ্গিকে আমাদের জীবনকে আমরা উপস্থাপিত করতে পারবো। আরেকটি হচ্ছে বিনয়, এইটিও ওই শাস্ত্র থেকেই তিনি পেয়েছেন, কারণ আমরা জানি যে বিদ্যা দদাতি বিনয়। বিদ্যাসাগর এত বড় একজন পণ্ডিত ছিলেন, কিন্তু কি তার বিনয়, কি তার নিষ্ঠা, কি অপূর্ব নিষ্ঠা। এই বিনয় প্রসঙ্গে একটা কথা বলা যায় যে বিদ্যাসাগরের দানশীলতার কথা আমরা সবাই জানি। একজন চোর যে চৌর্য বৃত্তি করে জীবন কাটায়, সে বিদ্যাসাগরের বাড়িতে গেছেন এবং বিদ্যাসাগরকে বলছেন যে আজকে আমার কিছু টাকার দরকার। বিদ্যাসাগর প্রশ্ন করছেন যে তুমি কি করো? তখন সে বিনয়ের সঙ্গে বলছেন যে আমি চৌর্য বৃত্তি করে জীবন কাটাই। তখন এই বিদ্যাসাগর কিন্তু তাকে দিলেন, অর্থ সাহায্য করলেন। বাইরে বেরিয়ে সেই চোর বলছে যে বিদ্যাসাগরকে ঠকানো খুব সহজ, কারণ বিদ্যাসাগরকে সত্য কথা বললে বিদ্যাসাগর সঙ্গে সঙ্গে একেবারে বিগলিত করুণা জাহ্নবী যমুনা হয়ে যান। তখন একজন লোক বিদ্যাসাগরের বাড়ির সামনে কথা শুনলেন, পরে বিদ্যাসাগরের কাছে এসে জিজ্ঞেস করলেন যে আপনি ওই লোকটিকে দিলেন, ওই লোকটি তো চৌর্য বৃত্তি করে, চুরি করবে, ওই চুরি করা লোকের জন্য আপনি টাকা দিলেন? তখন বিদ্যাসাগরের একেবারে উদার ভঙ্গিতে বিদ্যাসাগর বললেন যে সে চৌর্য বৃত্তি করে ঠিকই, কিন্তু সে আমার কাছে সত্য প্রকাশ করেছে। আর সেই চৌর্য বৃত্তি করে, সে চৌর্য বৃত্তি করছে এটা যেমন ঘৃণ্য, ঠিক সেই রকম সে অন্য এই চৌর্য বৃত্তির মাধ্যমে তার সংসার সে প্রতিপালন করছে। তাহলে উদার দৃষ্টিতে দেখলে যে চৌর্য বৃত্তিটা আপাতভাবে মনে হচ্ছে খুব খারাপ, খুবই খারাপ মনে হচ্ছে নয়, কিন্তু একটা উদার দৃষ্টিতে দেখলে সেটা কারোর পারপাস সার্ভ করছে, সেটা কারোর একটা বৃহত্তর পরিবারকে রক্ষা করছে। এই হচ্ছে বিদ্যাসাগর, এই হচ্ছে বিদ্যাসাগরের দৃষ্টিভঙ্গি। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দৃষ্টিভঙ্গিগুলোর বদল করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই বিদ্যাসাগরীয় চিন্তা আমরা করছি। বিদ্যাসাগর 200 জন্মবর্ষ উদযাপন কমিটি এত সুন্দর চমৎকার আলোচনা করছেন। এই 13তম আলোচনায় আমার মতো একজন সাধারণ মানুষকে, অতি সাধারণ মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি অধ্যাপকও নই, আমি গবেষকও নই, আমি বলি জগৎব্যাপ্ত পাঠশালার আমি চিরকালীন ছাত্র। যে বিদ্যাসাগর মাইলস্টোন থেকে শিক্ষা নিয়েছিলেন, যে বিদ্যাসাগর পথের ধুলা থেকে শিক্ষা নিয়েছিলেন, যে বিদ্যাসাগর আকাশ থেকে শিক্ষা নিয়েছিলেন, যে বিদ্যাসাগর নদী থেকে শিক্ষা নিয়েছিলেন, সেই পথেই আমরা যেন অগ্রসর হতে পারি। জগৎব্যাপ্ত পাঠশালায় আমি যেন চিরকালীন ছাত্র হয়ে থাকতে পারি। আর এইরকম মহৎ তর্পণে
নিজেকে যেন যুক্ত করতে পারি, আপনাদের কাছ থেকে যেন কিছু শিখতে পারি। এইটি হচ্ছে আমার বিনম্র প্রার্থনা। বিনয় সম্পর্কে বিদ্যাসাগর বলছেন, যদি কেউ আপনি আপনার প্রশংসা করে কিংবা আপনার কথা অধিক করিয়া বলে অথবা কোন রূপে ইহা ব্যক্ত করে যে আপনি আপনাকে বড় জ্ঞান করে, তাহা হইলে সে নিঃসন্দেহে উপহাসাস্পদ হয়। এটাও বিদ্যাসাগর সেই প্রাচীন দর্শন থেকে নিয়েছেন। আমাদের সংস্কৃত সাহিত্যে বলা আছে যে তুমি বিনয় তখনই হবে, মোডেস্টি তখন তোমার জীবনে আসবে যদি লোকে তোমাকে বলে তুমি বিনয়ী। এই যে উপহাসাস্পদ হয়, কালিদাসের প্রসঙ্গ বিদ্যাসাগর টেনেছেন। প্রাংশু লভ্যে ফলে লোভাত উদ্বাহুর ইব বামন। একজন বামন বেটে ব্যক্তি, সে গাছের উপরে ফল আছে, বিদ্যাসাগর বলছেন এক জায়গায় যে গাছের উপরে ফল আছে, সেই ফলকে কখনো বেটে সে কিন্তু পারতে পারে না। প্রাংশু লভ্যে ফলে লোভাত উদ্বাহুর ইব বামন। আমরা যদি আমাদের জীবন থেকে চলে যায় তাহলে আমাদেরও দশা হবে প্রাংশু লভ্যে ফলে লোভাত উদ্বাহুর ইব বামন। এই বামন হয়ে ওই যে চাঁদে হাত দেওয়া, এটি আমাদের জীবনে কখনোই কাম্য নয়। আর অন্য যখন আমাদের প্রশংসা করে তৎকালে বিনীত হওয়া কর্তব্য। ইহা যদি যথার্থ কথা যে বিনয় সদ্গুণের শোভা সম্পাদন করে, কিন্তু যথার্থ সদ্গুণও আত্মশ্লাঘা সহকৃত হইলে সকলের ঘৃণিত হয়। আর আমাদিগের যে সকল বিদ্যা গুণ অথবা পদ নাই, যদি আমরা উহা আছে বলিয়া লোকের নিকট ভান করি, তাহা হইলে আমাদিগকে আরো উপহাসাস্পদ হইতে হয়। এটাই হচ্ছে যথার্থ বিনয়ের প্রকাশ। আর একটা আদর্শ চরিত্র, এটা একটা অদ্ভুত ব্যাপার। দেখুন, আমাদের দেশে এত সব চরিত্র আছেন, কিন্তু বিদ্যাসাগর একজন আদর্শ চরিত্র উপস্থাপন করতে গিয়ে পাশ্চাত্য দেশের নেপোলিয়ান বোনাপার্টের কথা টানলেন। দেখুন, আমাদের ভারতীয় ভাবধারায় আদর্শ, একেবারে ভারতীয় ভাবধারায় লালিত প্রাণিত একজন মানুষ উদাহরণ হিসাবে টেনে নিয়ে আসছেন এই যুগে দাঁড়িয়ে নয়, একেবারে অতীত যুগে দাঁড়িয়ে 200 বছর আগের আবির্ভাব তিনি টেনে নিয়ে আসছেন নেপোলিয়ান বোনাপার্টকে। সুবিখ্যাত মহাবীর নেপোলিয়ান বোনাপার্ট 1769 খ্রিস্টাব্দে 15ই আগস্ট কার্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন। তিনি সম্ভবত সেনা সম্পর্কিত অতি সামান্য কর্মে নিযুক্ত হন, কিন্তু স্বভাবত যুদ্ধবিদ্যায় অদ্ভুত নৈপুণ্য থাকাতে ক্রমে ক্রমে অতি প্রধান পদে অধিরোহণ করেন। ফ্রান্সের লোকেরা তাহার অসাধারণ বুদ্ধি এবং ক্ষমতা দর্শনে মুগ্ধ হইয়া তাকে স্বদেশের সম্রাট করিল। এরপরে বিদ্যাসাগর বলছেন, ইউরোপের রাজারা এই বিষম বিপদ উপস্থিত দেখিয়া শিকমত্ব অবলম্বন পূর্বক তাহার সহিত যুদ্ধ আরম্ভ করিল। কাহারও সৌভাগ্য চিরস্থায়ী নহে। অতঃপর নেপোলিয়ান পরাজিত হইতে লাগিলেন। যত রাজ্য জয় করিয়াছিলেন ক্রমে ক্রমে সকলই হারাইলেন। এই নেপোলিয়ান সব পেয়েছিলেন, কিন্তু একদিন সব হারালেন। এই যে এই বিশ্বে কোনো কিছুই যে চিরস্থায়ী নয়, কৃতিটাই একমাত্র চিরস্থায়ী, নেপোলিয়ান চরিত্রের উপস্থাপনের মধ্য দিয়ে সেটি বুঝিয়ে দিলেন। যতই তুমি অহংকার করো, অহংকার কিন্তু একদিন থাকবে না। পরিশেষে বিপক্ষেরা তাহাকে দ্বীপান্তর লইয়া গিয়া যাবজ্জীবন কারারুদ্ধ করিয়া রাখে। যিনি অতি সামান্য কুলে জন্মগ্রহণ করিয়াও স্বীয় অদ্ভুত ক্ষমতা এবং বুদ্ধি বলে স্বদেশের সম্রাট হইয়াছিলেন এবং ক্রমে ক্রমে প্রায় সমুদায় ইউরোপ পরাজয় করিয়াছিলেন, তাহাকেও দুরাকাঙ্ক্ষা দোষে শেষ দশায় কারাগারে প্রাণত্যাগ করিতে হইয়াছে। কিন্তু যদি তিনি সম্রাট পদ প্রাপ্ত হইয়া সন্তুষ্ট হইতেন, তাহা হইলে যাবজ্জীবন অকণ্টকে সাম্রাজ্য ভোগ করিয়া লোকযাত্রা সংবহন করিতে পারিতেন, সন্দেহ নাই। এটাও পরবর্তীকালের যারা গবেষক তারা বলেছেন, এখানেও বিদ্যাসাগর সেই প্রাচীন দণ্ডনীতির আদর্শকে অনুসরণ করেছেন। প্রাচীন দণ্ডনীতিতে বলা আছে, প্রজা সুখে সুখং রাজ্ঞ প্রজানাং চ হিতে হিতম। প্রজার সুখেই রাজার সুখ, প্রজার দুঃখেই রাজার কিন্তু দুঃখ। বিদ্যাসাগর তাই বলেছেন। যদি এইরকম ভাবে এইভাবে যদি আমরা ঠিক প্রজানুরঞ্জক নেপোলিয়ান যদি হতেন, তাহলে নেপোলিয়ান কিন্তু চিরকালীন ইতিহাসে রাজা হয়েই থাকতেন, তাহলে তাকে আর কারারুদ্ধ হতে হতো না। অতএব এইসব দিকগুলো কিন্তু বিদ্যাসাগরের একটা বিরাট দিক, যেগুলো বিদ্যাসাগর একেবারে 21 শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের হৃদয়ে বিদ্যাসাগর যেন কড়া নাড়ছেন। এই ভাবগুলো যদি আমরা ঠিক ভাবে
গ্রহণ করতে পারি, তাহলে সেইটি হচ্ছে আসল কিন্তু বিদ্যাসাগরের প্রতি আমাদের তর্পণ। বিদ্যাসাগরের যে অদ্ভুত চরিত্র মূর্তি আমাদের বিস্ময় আকর্ষণ করে, সেটা হচ্ছে বাঙালির কৌলিক অধিকার। বাঙালির যে কৌলিক অধিকার বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেছেন, যে অধিকারকে আমরা বহন করে নিয়ে চলেছি, সেই ধারাকে বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেছেন। সে স্বভাব ধর্ম অটুট ছিল বলেই পাশ্চাত্য প্লাবন সত্ত্বেও শিক্ষিত বাঙালি কিন্তু দিগন্তে ভেসে যায়নি, এবং শিক্ষিত বাঙালি দিগন্তে ভেসে না যায় তার প্রধান কারণ বিদ্যাসাগর আবির্ভূত হয়েছে। অর্থ হলো বাঙালির বহুকাল সৃষ্টিশীল সদাচার এবং অন্যান্য মানসিকতা যা জাতিকে প্লাবনের সময় নোয়ার নৌকার মতো আশ্রয় দান করে। বিদ্যাসাগর যখন বাঙালি প্লাবনে একবারে আসছে, বিদ্যাসাগর তখন নৌকায় আবির্ভূত হয়ে বাঙালিকে রক্ষা করেছে। বিদ্যাসাগরের একটি বড় দিক, বিদ্যাসাগর কিন্তু বাঙালির কৌলিক অধিকার থেকে ক্রমশ কিন্তু কখনো কিন্তু সরে আসেননি। ঊনবিংশ শতাব্দীর বাঙালি যথাযথ চরিত্র হতো, বিদ্যাসাগর রবীন্দ্রনাথ পর্যন্ত আবির্ভাব হতো কিনা সন্দেহ। তাহলে আমাদেরকে সেটা রোধ হতো, বিরোধ এবং কালের বাইরে গ্রহণ করেছিল। রামমোহন বিদ্যাসাগর আরো আমি যাচ্ছি বাঙালি সমাজ প্রাচীন এবং মধ্যযুগের মধ্যে ধারা বহমান, সেই ধারা বহমান, সেই ধারা কিন্তু তার অস্তিত্ব কিন্তু একটা বিদ্যাসাগরের চরিত্র দিয়েই এক কথায় যে
আমরা বিদ্যাসাগরের এই একটা পদবী আমাদের দিতে হবে। সমাজের সমাজের রাজা বিদ্যাসাগর, সমাজ কালী বিদ্যাসাগর, সকলের মানুষের মাই এই জমি থেকে যেমন ধ্রুপদ জন্ম হয়ে সেই রকম বাংলাদেশ ভূমি থেকে বিদ্যাসাগরের জন্ম হয়েছে। ঈশ্বরচন্দ্রেরই পরিচয়, দয়ার সাগর, সমাজ সংস্কার অনেক কেবল এই গুণগুলির সমাবেশের জন্য বিদ্যাসাগরের মতো ঐতিহাসিক চরিত্রের বিকাশ সম্ভব হয়। চরিত্রের প্রধান গুণ হলো এই এই মানবাচ্ছন্ন এবং এই যে মানবাচ্ছন্নতা এটি বিদ্যাসাগর একেবারে সেই আজন্ম পালিত করেছিলেন মানুষের সেই সঙ্গে। বিদ্যাসাগর এবং বাঙালি সমাজে প্রথম খণ্ডে যেটি আমি তাতে করছি প্রশ্ন আমি আলোচনার শেষে এবং একটি রূপরেখা প্রস্তুত করে আপনাদের কাছে আমি বিদায় নেব। মানুষের আশ্চর্য সমাজ নির্দিষ্ট আদিষ্ট আচার ব্যবহার ধ্যান ধারণা দিয়ে বোঝা যায় না, কারণ তখন সে সমাজের ইউনিট হিসাবে আত্মপ্রকাশ করে, ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি হিসেবে নয়। তার ব্যবহার বা আচরণের মধ্যে অপ্রকাশিত এবং সাধারণের ব্যতিক্রম তার আসল চরিত্র সমাজের মতো শোনা যায়, তাতে কোনো আভাস পাওয়া যায় না। প্রকাশ অনেক অনেক বিদ্যাসাগরের জীবনে শোনা গেছে। জানেন মানুষ ব্যক্তিগত জীবনে আমরা যদি আমাদের এই জীবনে আমরা একটু হলেও
সঞ্চার করতে পারে, আমরা যদি বেসুরো বেরঙিন জীবন অথেন্টিক কোনো মানুষকে বিদ্যাসাগরের জীবন পথে তোমার স্কুলে চমৎকার লেখা আছে, তোমার বর্ণ আমাদের বোধ হতে হবে যে পরিচয় একটি কথা দিয়ে বিশেষ করব ভাষার সাধারণ সংক্ষেপে আমার এই কথা মনে হয়েছে পরিচয় বা বিদ্যাসাগরের পরিচয় যে বিদ্যাসাগরের পরিচয় সেসব করেছেন এই কি বলে বিদ্যাসাগর পরিচয় বললেন যে ক্ষেত্রে আমরা ছেলেটা থেকে পড়ে আসতে কি তাহলে প্রথম সবচেয়ে ভয়ে উপস্থিত এবং অকালে বিশ্ব কখন করা হয় তার মধ্যে সমগ্র বিশ্ব আছে। বিদ্যাসাগর পুরো মাত্রায় জানতেন, বিদ্যাসাগর অত বড় একজন পণ্ডিত, এত বড় একজন সংস্কৃতের পারদর্শী, তিনি বললেন না ভয়ে আছে, তিনি বললেন এই অজগর আছে, তিনি বললেন সমগ্র পৃথিবী তার মধ্যে উপস্থাপন করলেন। ওই যে দরজা খোলানে সবাই বলছে অগ্নি বাড়ি আছো, ডাকনি বাড়ি আছো, এখানে অগ্নি মানে সাধারণ একজন ব্যক্তি, কিন্তু অগ্নি মানে আরেক দিকে তো পৃথিবী। তো বিদ্যাসাগর সেই দরজায় পা মেরেছেন, আমাদের আমাদের বাইরের দরজায় বলছেন অগ্নি আছো, কিন্তু পৃথিবীর যে বিরাট দিক সেই বিদ্যাসাগর আমাদের সামনে উপস্থাপিত করতে পেরেছেন। বিদ্যাসাগর বহু মাত্রায় উপস্থাপিত করতে পেরেছেন, যে বহুমাত্রিক তত্ত্ব আর বহুমাত্রিক বিদ্যাসাগরের তখন যে বিদ্যাসাগর কিন্তু একমাত্রিক বিদ্যাসাগর, সেই বিদ্যাসাগর হচ্ছে একদিকে সাগর করুণার সাগর, একদিকে তিনি সদাশ্রয়ী বিদ্যাসাগর, আরেকদিকে তিনি সাগর উপরে কথা বলে বিদ্যাসাগর, যে মানবতা বিদ্যাসাগর চিরকালীন বরণীয় হয়েছেন। আমরা যেন সেই আদর্শকে বহন করতে পারি, একই কথা বলি, আমরা যেন যেতে পারি তোমার ক্ষুদ্র জীবন স্পষ্ট মনোলোভা ক্ষুদ্র শৈলী বিন্দুতে ইন্দ্র শোভা সুন্দর হবে ক্ষুদ্র ইন্দ্র শোভা। এই যে আদর্শ আদর্শ থেকে যুক্তির সামনে আমাদের সেগুলো করতে, তারা হলে ওই যুক্তিহীনে বিচারে ধর্মহানি দায়তে যুক্তি যদি সঠিক, তাহলে আমাদের ধর্মহানি এখানে হিউম্যান কোয়ালিটি গুলো আস্তে আস্তে আজকে দিনে একই বিদ্যাসাগরের মেসেজ বলে আমার মনে হয় আজকে দাঁড়িয়ে একই বিদ্যাসাগরের
সুযোগ হ্যালো, হ্যাঁ, বলছি ও তো মনে হয় ল্যাপটপে করছে, নাকি ওর তো বারবার করেই কেটে যাচ্ছে? না ওকে তো পরে বলে দিলাম মোবাইলে করার জন্য। তাহলে ওর নেটেরই খুব গন্ডগোল আছে ওখানে। নেটের গন্ডগোল, খুব ডিস্টার্ব করলো কথা। শেষ হয়ে গেছে তো, শেষ হয়ে গেছে। তাহলে আপনি শেষ করে দিন। হ্যাঁ, আপনি ওই এটা দিয়ে দেন। শেষ করে দিন, আপনি বলে দিন। আচ্ছা আচ্ছা, একটি সুন্দর সাবলীল মনোজ্ঞ আলোচনা উপস্থাপন করার জন্যে আমরা শ্রী শুভদীপ মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। নতুন আঙ্গিকে বিদ্যাসাগরের ধারা যে আমাদের জীবন দর্শন সম্পর্কে তার এই মনোমুগ্ধকর আলোচনা আমাদেরকে মোহিত করেছে এবং সমৃদ্ধ করেছে। তাকে উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী 4-10-20 তারিখে আমাদের পরবর্তী আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। আমাদের বক্তা এবং আলোচনার বিষয়বস্তু আমরা পরবর্তীকালে আমরা বিজ্ঞাপিত করব, এবং আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে কিছু যান্ত্রিক ত্রুটি, নেটের প্রবলেম হওয়ার জন্য কিছু বিঘ্ন আমাদের ঘটেছে আলোচনার মধ্যে দিয়ে।
আশা করি সেটা আপনারা মানিয়ে নেবেন এবং সেই কথা বলে পুনরায় সমস্ত যারা দর্শকবৃন্দ, ভিউয়ার্স যারা আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও তাদের সহযোগিতা আমরা কামনা করছি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হল। ধন্যবাদ, নমস্কার।